স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব ASM মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম ফাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে। শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, নিশ্চয়ই এতক্ষণ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সার্বিক কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে কিন্তু অতিথি যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, যেহেতু নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন যে কমিশনার রয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটি সম্ভবত আমরা জানতে পেরেছি ঠিক 1:30টার দিকে শুরু হবে। তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা অতিথিরা রয়েছেন, যারা এই শপথ বাক্য পাঠে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদের অনেকেই কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যদিও আপনি জানেন যে সুপ্রিম কোর্ট থেকেই কিন্তু বলা হয়েছে ঠিক 1:30টার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা এর আগে যতটুকু জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার রাষ্ট্র গঠিত হয় এবং নির্বাচন কমিশনার হিসেবে ইতিমধ্যেই আপনারা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এবং অপর 4 জন যে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান হেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তাদের মধ্যে থেকে কিন্তু বেশ কয়েক জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা টু মার্চ কর্মসূচির দিনে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং ওই দিনই কিন্তু বিলুপ্তি করে দেওয়া হয় মন্ত্রিসভা। পরে গত 5 সেপ্টেম্বর নির্বাচন কমিশনার হিসেবে কাজী আওয়াল ও অন্য কমিশনাররা পদত্যাগপত্র জমা দিলে কিন্তু এই পদগুলো শূন্য হয়ে যায়। তখন কিন্তু একটি সার্চ কমিটি গঠন করে দেওয়া হয় এবং সেই সার্চ কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে 2 জন করে দেওয়া হয় এবং সেই 10 জনের নাম প্রস্তাব করা হয়েছিল, যেখান থেকে 31 অক্টোবর 2022-এর যে রয়েছে কমিশন নিয়োগের যে আইন ঠিক 2022 কিন্তু এই সার্চ কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের সুপারিশক্রমে এই 10 জনের মধ্য থেকে সার্চ কমিটি গঠন হয়েছিল এবং তাদের সুপারিশক্রমে এই 10 জনের মধ্য থেকেই একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর 4 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত তারা আসলে এখানে আসবেন আজকে ঠিক 1:30টার সময় তাদের শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে এবং এর আগেও কিন্তু যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণ করবেন এবং নিয়োগপ্রাপ্ত কমিশন গঠন হলো, বলেছেন যে এইবার সাধারণ মানুষকে তারা বলেছেন এবং একই সাথে যে অনুষ্ঠান সেটি তারা করবেন এবং সাধারণ মানুষকে তারা বলেছেন এবং একই সাথে যারা রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোকেও বলা হয়েছে তাদেরকে যেন সব ধরনের সহযোগিতা করা হয়। তো সব মিলে বলে 1:30টার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা যে সকল অতিথিরা রয়েছেন তারা সকলে এখানে এসে উপস্থিত হবেন। তো এই ছিল সার্বিক অবস্থা। আফরিন। দাউদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পুরো শপথটি সরাসরি সম্প্রচারের চেষ্টা করব। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এর জেরে বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে যান চলাচল। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচিতে ব্যাটারি চালিত যান বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি তোলেন রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি, ব্যাটারি চালিত যান বন্ধের আদেশে রাজধানীতে 8 থেকে 10 লাখ চালক সহ কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 12 লাখ মানুষ। তাই বিকল্প ব্যবস্থা না করে যান চলাচল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় আন্দোলনে আটক হওয়াদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে চালকদের বিক্ষোভ চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, কি বলছেন বিক্ষোভকারীরা, সেখান থেকে সার্বিক কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন।
আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর প্রেস ক্লাব এলাকাতে, যেখানে আজ সকাল থেকেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে যে সকল ব্যাটারি চালিত রিকশাওয়ালারা ছিলেন তারা কিন্তু এখানে এসে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আপনাকে আমি একটু দেখাবো এই যে প্রেস ক্লাব এলাকাটি রয়েছে, এখানে কিন্তু রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, দয়াগঞ্জ, জুরাইন এরকম সমস্ত এলাকা থেকে কিন্তু যারা ব্যাটারি চালিত রিকশা চালাতেন তারা কিন্তু এসেছেন তাদের গণ অবস্থান কর্মসূচি পালন করার জন্য, এবং তারা এখানে মূলত তাদের দাবি দেওয়া যেগুলো ছিল সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি করবেন বলে জানিয়েছেন। এবং সর্বশেষ এখানে যারা অবস্থান করছেন তারা এই মুহূর্তে শহীদ মিনারে যাবেন একটি ছোট র্যালি নিয়ে, এবং সেই র্যালি শেষ করে তাদের আগামী দিনের কর্মসূচি কি করতে পারেন সেটিও কিন্তু জানাবেন। আমি এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমি যারা প্রশাসনের লোক ছিলেন তারাও কিন্তু আসলে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা না হয় সেদিক থেকেও তারা সচেতন রয়েছে। এখানে এর পাশাপাশি যে সকল বাইরের যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলোও কিন্তু তারা অবরোধ করেনি, শুধুমাত্র প্রেস ক্লাবের সামনেই তারা এই জায়গাটিতে বসে অবস্থান কর্মসূচি করছেন। আমি একটু কথা বলবো যারা আছেন তাদের এই থেকে যে আসলে আপনাদের মূল দাবিটা কি আজকে? আমাদের মূল দাবিটা, আমাদের দাবি রিক্সা চলতে হবে, আমাদের দাবি মেনে নিতে হবে করে, আমাদের দাবি মেনে নিতে হবে যেভাবে, নাহলে আমরা রাজপথ ছাড়বো না। যতদিন মেনে না নিব আমাদের এই আন্দোলন চলে যাবে, ততদিন চাল। আমাদের দাবি যদি মেনে না হয়, আমরা কিস্তি, আমরা 1 লক্ষ টাকা ঋণ নিয়ে আমরা কিস্তির উপরে গাড়ি কিনছি, এই গাড়ি যদি আমাদের বন্ধ করে দেয় আমরা মূলত খাবো কি? আমরা বিগত সর্বশেষ কিন্তু আমরা আসলে দেখছিলাম যে সকল ব্যাটারি চালিত রিকশাওয়ালারা আছেন তারা তাদের মনের ক্ষোভ নিয়ে কিন্তু কথা বলছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলেও জানিয়েছেন। সর্বশেষ রাজধানীর প্রেস ক্লাব থেকে বলছিলাম। হাসিব, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ শাসনামলে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তি সহ পায়রা ও মেঘনা ঘাটের মতো বেশ কয়েকটি বড় বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি। রবিবার এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এক বিশেষ প্রস্তাবে জানিয়েছে তাদের সহায়তা করতেই শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ দেয়া প্রয়োজন। জানানো হয় অন্যান্য আহ্বানকৃত ও আহ্বানবিহীন চুক্তিগুলোর আরও বিশদ বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। আন্তর্জাতিক সালিসি আইন ও কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর পুনর্বিবেচনা বা বাতিল করার সম্ভাব্য প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে কমিটি। চট্টগ্রামে চাকরিতে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংক সহ 3টি ব্যাংকের কর্মচারীরা মৈজার্ট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার সড়কে যান চলাচল। আন্দোলনকারীরা জানান, কোনো আগাম নোটিশ না দিয়ে বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি মানবিক আবেদন জানিয়ে সকাল থেকে এই কর্মসূচি পালন করেন তারা। 2 ঘন্টা পর পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। চাকরিচ্যুত ব্যাংক কর্মচারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আরও বড় কর্মসূচি দেবেন তারা। রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ 17 জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজধানীর মিরপুর 11 নম্বরের একটি বাসায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে 3 শিশু সহ 2 পরিবারের 7 জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজনের শরীরের 95% পুড়ে গেছে, বাকি 4 জনের পুড়ে গেছে 20%-এর বেশি। বাকিদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে চিকিৎসকরা। এছাড়া নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে বসুন্ধরা পেপার মিল কারখানায় গ্যাস বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। শ্রমিকরা জানিয়েছেন, সকাল থেকে তারা কাজ করছিলেন, পরে সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা 10 জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী কৃষি মন্ত্রী হিসেবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান ব্রুক রলিন্সকে বেছে নিয়েছে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে নতুন প্রশাসনের 15টি পদের সবকটিতে মনোনয়ন দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী
রলিন্সের নাম ঘোষণা করেন তিনি। ব্রুক রলিন্স ট্রাম্পের নীতি বাস্তবায়নে সহযোগী ডানপন্থী চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও সভাপতি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ার পর রলিন্স ডোমেস্টিক পলিসি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।